কাশি কমতেই সামনে তাকাতেই মিলন ঘটল দুই জোড়া চোখের। চোখ পড়তেই আহিয়ান চোখ নামিয়ে নিল। ত্রিধা কয়েক সেকেন্ড তাকিয়ে রইল সামনে থাকা বেঈমান পুরুষটির দিকে। কিন্তু তার চোখ থেকে দুফোঁটা পানি গাল বেয়ে পড়ল তার ভাতের প্লেটে। তানভীর বলে উঠল, কিরে মা, এখনো কষ্ট হচ্ছে? তোর চোখ লাল, চোখ থেকে পানি পড়ছে। ত্রিধা, হ্যাঁ বাবা, কিন্তু আগের থেকে অনেকটা কম। আহিয়ার কেন জানি মনে হলো এই কথাটা তার ভাইকে বলেছে ত্রিধা। এবার যেহেতু দেশে ফিরেছে, নিজেদেরটা নিজেরাই মিটমাট করে নেবে। তাই আহিয়া নিজের খাওয়ায় মনোযোগ দিল। ত্রিধা ঝটপট খাবার খেয়ে আহিয়ার উদ্দেশ্যে বলল, আপু, কালকে সকালে কথা হবে। আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমাতে যাচ্ছি। আহিয়া বুঝলো মেয়েটার ব্যাকুলতা, তাই কিছু বলল না। ত্রিধা রুমে গিয়ে দরজাটাকে শব্দ করে লাগিয়ে দিল। তার হাত পা সব কাঁপছে। দুর্বল শরীরটা টেনে নিয়ে বিছানায় শোবার সাথে সাথেই অন্ধকার নেমে এলো দু চোখের চারপাশে। আবির, তুমি যা বলছো ভেবেচিন্তে বলছো তো আহিয়ান? আহিয়ান এবার বাবার কথায় ভয় না পেয়ে স্পষ্ট কণ্ঠে বলল, হ্যাঁ বাবা, আমি ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছি। আমি বাংলাদেশের থেকে ইন্টারসেপশন কমপ্লিট করব। আমি অলরেডি আমার এমবিবিএস সার্টিফিকেট জমা দিয়েছি ফর্মালিটির জন্য। আবির, তুমি এত বড় একটা ডিসিশন নিয়েছো আর আমাদেরকে একবার জানানোর প্রয়োজন মনে করলে না আহিয়ান? আহিয়ান, আমি ভাবতেও পারিনি বাবা আমি দেশে ফেরাতে তুমি এতটা রাগ করবে। আবির শান্ত কণ্ঠে বলল, তুমি দেশে ফেরার সাথে আমার কোনো সমস্যা হচ্ছে না আহিয়ান। আমি চেয়েছিলাম তুমি যেহেতু লেখাপড়া লন্ডন থেকে করছো, তাই ইন্টার্নশিপ ওখান থেকে কমপ্লিট করে পরিপূর্ণ ডাক্তার হয়ে দেশে ফিরে আসবে। আহিয়ান বাবাকে বোঝানোর ভঙ্গিতে বলল, বাবা, তোমরা সবাই চলে এসেছো তো 2 বছর হয়েছে, তার মধ্যে আহিয়াও চলে এসেছে। আমার এখানে খুব একা একা লাগছে বাবা। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশ থেকে ইন্টার্নশিপ কমপ্লিট করব। আর আমি বেস্ট কিছু হসপিটালে অ্যাপ্লাই করেছি, আশা করছি হয়ে যাবে ইনশাআল্লাহ। আবির, অ্যাজ ইউ উইশ বলেই হন পায়ে বেরিয়ে গেল ছেলের রুম থেকে। মেঘ এতক্ষণ দর্শক ছিল বাপ ছেলের মাঝখানে। আবির বেরিয়ে যেতেই মেঘ ছেলের উদ্দেশ্যে বলল, ভালো করেছিস আব্বা, দেশে ফিরে এসেছিস। আমি খুব খুশি হয়েছি। এই 2 বছরে কত শুকিয়ে গিয়েছিস। আহিয়ান, থ্যাংক ইউ মাম্মা, তুমি আমাকে বুঝলে। ত্রিধার ঘুম ভেঙেছে 12টার দিকে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হাঁটা ধরল আহিয়ার রুমের দিকে। দরজার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, আসবো আপু? আয়া পিছনে তাকিয়ে দেখল ত্রিধা এসেছে। সে মূলত টাওয়াল রোদে দেওয়ার জন্য ব্যালকনিতে এসেছিল। ত্রিধা আচমকা গিয়ে আয়াকে জড়িয়ে ধরল। ও বলল, আপু, আমি সত্যিই অনেক খুশি হয়েছি। আমি ভেবেছিলাম ঘুম থেকে উঠে এগুলো সব স্বপ্ন, কিন্তু তুমি সত্যিই চলে এসেছো। আমি অনেক খুশি হয়েছি আপু। আহিয়া ত্রিধাকে বলল, তা তো বুঝলাম। তা এত খুশি কাকে দেখে হয়েছিস তুই? আমাকে দেখে, না আমার ভাইকে দেখে? কথাটা কর্ণকুহরে পৌঁছতেই ত্রিধা লজ্জা পাওয়ার ভঙ্গিতে অভিমানী কণ্ঠে বলল, না, অন্য কারোর জন্য আমার কোনো মাথা ব্যথা নেই। আমি খুশি হয়েছি তুমি এসেছো তাই। আহিয়া বলল, ও তাই? কে যেন আমার ভাইয়ের জন্য লেখাপড়া ছেড়ে সন্ন্যাসী হয়ে ঘুরছিল। ত্রিধা, ওগুলো কিশোরী বয়সের আবেগে আপু। আমি এখন বড় হয়ে গেছি। আহিয়া, কোনটা আবেগ কোনটা ভালোবাসা সেটা তো দেখাই যাবে। আমি না হয় না বললাম, সময় সেটা বলে দেবে। ত্রিধা কথা এড়াতে বলল, তুমি যে দেশে ফিরেছো সেটা কি রেহান ভাইয়া জানে? আহিয়া, না, জানে না। ভাবছি সারপ্রাইজ দিব। ত্রিধা, ওয়াও আপু, আমার দুলাভাই তো পুরাই অজ্ঞান হয়ে যাবে তোমাকে দেখে। আহিয়ার গাল লজ্জায় লাল হলো। সেটা দেখে ত্রিধা বলল, হয়েছে, আর লজ্জা পেতে হবে না। এখন বলো, কিভাবে কখন সারপ্রাইজ দেবে? আহিয়া, আমার মাথায় কিছু আসছে না। বাড়ি থেকে কি বলে বেরোবো? তুই বল কি করব। তাছাড়া ভাইয়ের দিকটাও মাথায় রাখতে হবে। ত্রিধা বিজ্ঞের ন্যায় বলল, ভাবতে হবে। ত্রিধা আবারও প্রশ্ন করল, আচ্ছা, তোমরা দেশে আসবে আমাকে জানাওনি কেন? আহিয়া, বললে কি শেরির সময় টাস্কি খাওয়া দেখতাম? ত্রিধা, আপু বাদ দাও তো তোমার ওই বিলেতি বাঁদর ভাইয়ের কথা। আহিয়া হাসল। ত্রিধা আবারও প্রশ্ন করল, আপু, কখন এসেছো তোমরা? আহিয়া, রাত 12টায়। পাপা মামা গিয়েছিল আনতে। তারা জানতো। আমি কাউকে বলতে নিষেধ করেছিলাম তাই বলেনি। এসে দেখি তুই ঘুমিয়েছিলি, তাই ডাকিনি। ত্রিধা খুশি মনে প্রশ্ন করল, আপু, তুমি আর যাবে না তো? আহিয়া বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, না, যাব না। আর ভাইয়াও যাবে না। ত্রিধা আমতা আমতা করে বলল, আমি কি তোমার ভাইয়ের কথা জিজ্ঞেস করেছি? উনি থাকলেই কি আর না থাকলেই কি? আহিয়া, এত রাগ তোর কবে ভাঙবে ত্রিধা?
ত্রিধা: জানি না আপু। অতঃপর আহিয়ার থেকে বিদায় নিয়ে নিজের রুমের দিকে হেঁটে যাচ্ছে ত্রিধা। ত্রিধার কেন জানি সব স্বপ্ন মনে হচ্ছে, কিন্তু আহিয়া আর আহিয়ান ভাইকে দেখে তার খুশিই লাগছে। অন্যদিকে আহিয়ান ভাই তার পাশের রুমেই আছে, ভাবতেই বিব্রত লাগছে। ভাবনার মাঝে সামনে কারো উপস্থিতি টের পেল ত্রিধা। মাথা তুলে তাকাতেই সামনে দেখতে পেল আহিয়ান ভাইকে। ত্রিধা আহিয়ান ভাইকে এড়িয়ে যেতে চাইল, ডান পাশ দিয়ে যাওয়া ধরল, কিন্তু আহিয়ানও ডান পাশ দিয়ে যেতে নিয়েছে। তারপর ত্রিধা আবারও বাম পাশ দিয়ে যেতে নিল, কিন্তু আহিয়ান ভাই এবারও বাম পাশে গেল। তারপর আহিয়ান ভ্রু বাঁকিয়ে একটা সাইড করে দাঁড়ালো। ত্রিধা সুযোগ পেতেই দৌড়ে নিচের রুমে চলে গেল। আহিয়ানও নিচতলার দিকে চলে গেল। রোজার দিনে সারাদিন খাওয়া দাওয়ার ঝামেলা না থাকলেও বিকেল থেকে রান্নাঘরে টুংটাং শব্দ যেন বেড়েই চলেছে। তাছাড়া আজকে আবার বাড়ির দুই রত্ন বাড়ি ফিরছে, তাই মেঘ ও বন্যা রাতেরও সেহরির খাবারের আয়োজন করছে। তার পাশে রাই ইফতারি তৈরি করছে। পদ্ম যার যা প্রয়োজন সেটাই এগিয়ে দিচ্ছে। আসরের নামাজ শেষে ত্রিধা নিচে এসে ড্রয়িং রুমের সোফাতে বসল। এর মধ্যেই আদিবা ত্রিধার কাছে এসে তার দুষ্টুমি শুরু করল। ত্রিধা আদিবার সাথে দুষ্টুমি করতে করতে হঠাৎ চোখ গেল তৃতীয় তলার করিডোরের দিকে। দেখল আহিয়ান ভাই রেলিং ধরে দাঁড়িয়ে কারোর সঙ্গে ফোনে কথা বলছে। সেদিকে চোখ পড়তেই চোখ নামিয়ে নিল ত্রিধা। ত্রিধা চোখ নামাতেই আহিয়ান তাকিয়ে রইল ড্রয়িং রুমের সোফায় বসা সাদা থ্রিপিস পরা মায়াবী ত্রিধার দিকে। এই 2 বছরে মেয়েটার অনেক পরিবর্তন এসেছে। আগের থেকে অনেক সৌন্দর্য পেয়েছে। কিশোরী থেকে যৌবনে পা দিয়েছে মাত্র, তাই বোধহয় এত সুন্দর লাগছে। তার কাছে এই মেয়েটাকে অন্যতম এক পরী লাগে। তার মনে আছে যে পরী, তার নামই হলো ত্রিধাপুরী। বহু বছর পর এবারে রোজায় হালকা হালকা শীত পড়েছে। আসরে নামাজ পড়েই চারিদিকে হালকা কুয়াশাচ্ছন্ন অন্ধকার নেমে এসে জানান দেয় আগাম সন্ধ্যার বার্তা। সেই সময় থেকে পরিবেশ অনেকটা শীতল থাকে। ইফতারের সময় ঘনিয়ে এসেছে। খানবাড়ির ডাইনিং টেবিলে এবং কিচেনে ব্যস্ততা শুরু হয়েছে। মেঘ ও বন্যা কিচেন থেকে খাবার এনে ডাইনিং টেবিলে সাজিয়ে রাখছে। রায় কয়েক রকমের শরবত বানাতে ব্যস্ত। আকলিমা খান একটা চেয়ারে বসে ফল কাটছে। আহিয়া এগিয়ে এসে আকলিমা খানের হাত থেকে ফলের ঝুড়িটা ও ছুরিটা নিয়ে নিচে ফল কাটতে বসল। রায় সেটা দেখে আহিয়াকে বারবার সাবধান করল, হাত কেটে যাবে। আহিয়া মৃদু হেসে জবাব দিল, লন্ডনে ভাইয়াও আমার রান্নার কাজ আমি নিজে করতাম। এসব কাজ আমি ভালোই পারি, তাই তোমরা এসব নিয়ে চিন্তা করিও না। বন্যা সোফায় পেটে হাত দিয়ে বসে থাকা ত্রিধার দিকে তাকিয়ে বলল, বোনকে দেখে কিছু তো শিখতে পারিস। তোর বোন কত কিছু পারে। তোকে তো কাজের কথা বললে গঙ্গা ফড়িংয়ের মতো লাফ দিস 3টা। ত্রিধা দুর্বল শরীরে পেটে হাত দিয়ে মায়ের উদ্দেশ্যে বলল, আমার এত কাজ শেখার প্রয়োজন নেই মাম্মাম। আবুকে তো বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠাবো, তাই তার কাজ শেখার প্রয়োজন। কিন্তু আমি তো সারা জীবন এই বাড়িতেই থাকবো। বাপের বাড়িতে কি মেয়েদের কাজ করতে হয়? বন্যা ভ্রু কুঁচকে বিরক্তি নিয়ে মেয়ের উদ্দেশ্যে বলল, তুমি কেন শ্বশুরবাড়িতে যাবে না মা? তোমাকে কি আমি খান বাড়িতে পাল্লা দেব? মায়ের কথা শুনে ত্রিধা খানিকটা শব্দ করে হেসে বলল, আমি তো বিয়ে করবো না মাম্মা। সারা জীবন খান বাড়িতে থেকে তোমাদের চালাবো। কথাটা বলেই ত্রিধা সিঁড়ির দিকে তাকালো। দেখলো আহিয়ান গম্ভীর মুখে এদিকেই তাকিয়ে আছে। মনে মনে বলল, এই বেটা মির্জাফর আবার কখন আসলো? আহিয়ান এগিয়ে এসে সোফায় বসতে বসতে বলল, মামুনি, তোমার মেয়ের রান্না শেখার প্রয়োজন নেই। তুমি বরং তোমার মেয়েকে পেঁয়াজ কাটতে দেবে। ভবিষ্যৎ ডাক্তার বলে কথা, হাতের কাটাকাটির স্কিল ভালো হবে। ত্রিধার ঠোঁট বাঁকিয়ে অন্যদিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, রক্তচোষা বাদরটা একটু পরিবর্তন হয়নি। আমার মাম্মামকে বুদ্ধি শিখিয়ে দিচ্ছে আমাকে কাঁদানোর। সুযোগ মতো পাই, আমিও ছেড়ে দিব না। বন্যা কিছু বলার আগে আলেমত খান এগিয়ে এসে ত্রিধার পাশে বসতে বসতে বলল, আমার নাতনিকে নিয়ে এত কথা কিসের সবার? আমার নাতনিকে আমি বিয়ে করে খানবাড়ির ছোট বউ বানিয়ে খান বাড়িতেই রেখে দিব, আর তোমরা বাড়ির বউরা সবাই ওকে কাজ করে খাওয়াবা। ওনার কথা শুনে মেঘ বন্যা রায় ঠোঁট টিপে হাসল, কিন্তু কিছু না বলে কিচেনে চলে গেল। আহিয়ান দাদুর উদ্দেশ্যে দুষ্টুমি করে বলল, তোমার সাদা মুলার মতো নাতনিকে তোমার মতো বুড়োর সাথে একটুও মানাচ্ছে না দাদু। আলী আহমেদ খান সশব্দে হেসে বলল, তাহলে কার সাথে মানাবে? তোর মতো যুবকের সাথে? আয়ান থতমত খেয়ে বলল, "আব, সেটা আমি কখন বললাম?" ভাইকে এই পরিস্থিতি থেকে রক্ষা করতে আহিয়া এগিয়ে এসে বলল, ভাইয়া, বাবা, চাচ্চু ও দাদুকে কল দাও, ইফতারের সময় হয়ে যাচ্ছে, ওরা এখনো বাড়িতে ফেরেনি। আয়ান সুযোগে সদ্ব্যবহার করে আগের কথা বন্ধ রেখে সবাইকে কল দেওয়া শুরু করলো। এদিকে যাকে নিয়ে এত কথা, সে সোফায় হেলান দিয়ে বসে চোখ বন্ধ করে আছে, আর 2 মিনিট পর পর আহিয়াকে প্রশ্ন করছে, আপু, আর কয় মিনিট বাকি আছে? আদিবা দৌড়ে এসে আহিয়ার কোলে চড়ে বসল। অতঃপর ত্রিধাকে দেখিয়ে বলল, বড় আপু দেখছো, আমি রোজা রেখে কাঁদি না, ছোট আপু কাঁদছে। ওর কথা শুনে ত্রিধা তড়িৎ চোখ মেলে তাকালো।
কটমট করে আদিবার দিকে তাকিয়ে বলল, সারাদিনে 5 বার খাওয়া শেষ, তোর আবার কিসের রোজা? আদিবা খিলখিলিয়ে হেসে বলল, আমার 5টা রোজা হয়েছে আপনি। ত্রিধা এগিয়ে এসে আদিবাকে ধরতে চাইলে সে দৌড় দিয়ে আহিয়ানের কোলে উঠল। ত্রিধা আদিবার দিকে তাকাতে গিয়ে না চাইতেও নজর গেল আহিয়ানের দিকে। আহিয়ানের মুখাবয়ব স্বাভাবিক থাকলেও চোখ দুটো যেন হাসছে। ত্রিধার কেন জানি মনে হলো আহিয়ান ওকে ইশারায় বলছে, এবার পারলে নিয়ে যাও। ত্রিধা থেমে গিয়ে সোফায় বসল। আহিয়ার উদ্দেশ্যে বলল, আর কত মিনিট বাকি আছে আপু? ঠিক তখনই সদর দরজা দিয়ে ঢুকলো তানভীর। মেয়ের দিকে এগিয়ে আস্তে আস্তে বলল, এখনো 18 মিনিট বাকি আছে মাম্মাম। ত্রিধা বিরক্তিতে চ জাতীয় উচ্চারণ করল। আহিয়ান ত্রিধার অবস্থা দেখে মুখ টিপে হাসছে। ত্রিধা লক্ষ্য করতে মুখ বাঁকিয়ে অন্যদিকে তাকাল। তানভীর বাড়িতে আসার 2 মিনিটের মাথায় সদর দরজা দিয়ে প্রবেশ করল আদি, আবির, মোজাম্মেল খান ও ইকবাল খান। হাতে সময় অল্প থাকায় কেউ ডাইনিং রুমের সময় ব্যয় করল না। ঝটপট চলে গেল নিজেদের রুমে ফ্রেশ হতে। বন্যা ত্রিধার উদ্দেশ্যে ধমকের স্বরে বলল, এখানে মরার মতো বসে না থেকে ডাইনিং টেবিলে গিয়ে বস, কিছুক্ষণের মধ্যেই আজান দেবে। ত্রিধা ক্লান্ত শরীরটাকে টেনে টুনে নিয়ে চেয়ারে গিয়ে বসল। ধীরে ধীরে আহিয়া, আহিয়ান, আলী আহমেদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান, হালিমা খান, আকলিমা খান, মালিয়া খান, তানভীর, আবির, আদি, আদিবা, মেঘ, বন্যা, রায় সকলে এসে বসল। ডাইনিং টেবিল ভরে আছে নানা রকমের ফল, জুস ও নানা রকম ইফতারের আয়োজনে। আচমকা মেঘ উঠে গিয়ে পদ্মকে ডেকে নিজেদের পাশে চেয়ারে টেনে বসালো। মালিয়া খান পদ্মের উদ্দেশ্যে বলল, কিরে, তুই আজকে এখনো বাসায় যাসনি? পদ্ম কিছু বলার আগেই মেঘ বলে উঠল, আজকে প্রথম রোজা বলে পদ্মকে বাড়িতে যেতে দিইনি বড় আম্মু, বলেছি আমাদের সাথে ইফতার করতে। মালিয়া খান হেসে বলল, ভালো করেছিস মা, শুধু আজকে কেন, পদ্ম এখন থেকে পুরো রমজান মাস আমাদের সাথে ইফতার করবে। কিন্তু পদ্ম বাধা দিয়ে বলল, না আম্মা জান, আমি বাকি ইফতারগুলো বাড়িতে আব্বা আম্মার সঙ্গে একসাথে কর্ম। মালিয়া খান হেসে জবাব দিল, আচ্ছা ঠিক আছে, তোর যেটা ভালো হয়। ইতিমধ্যেই মাগরিবের আজান দেওয়া শুরু হলো। বিসমিল্লাহ বলে ইফতারের দোয়া পড়ে খানবাড়ির সকল ইফতার শুরু করল। ত্রিধার কেমন জানি লাগছে ডাইনিং টেবিলে বসে। মনে হচ্ছে সে চোখ তুলে তাকাতে পারছে না। সামনে তাকালেই তো চোখ পড়বে আয়ান ভাইয়ের মুখ। টুকটাক কয়েকটা ফল খেয়ে ত্রিধা উঠে চলে যেতে চাইল। আবির বাধা দিয়ে বলল, কি হয়েছে মামুনি, কিছু না খেয়ে চলে যাচ্ছ কেন? ত্রিধা মৃদু হেসে জবাব দিল, খেয়েছি বড় পাপা, পেট ভরে গেছে। আহিয়ান এতক্ষণ চুপচাপ লক্ষ্য করছিল ত্রিধার গতিবিধি। মেয়েটা তেমন কিছুই খায়নি, কিন্তু সে কিছুই বলল না। নিজের খাওয়া শেষে বাপ চাচাদের সাথে মাগরিবের নামাজ পড়তে মসজিদের উদ্দেশ্যে বেরিয়ে গেল। রাত 10টা। রিহান তারাবির নামাজ পড়ে এইমাত্র বাড়ি ফিরেছে। মাথার টুপি বিছানার উপর রাখতে লক্ষ্য করল ফোন ভাইব্রেশন করছে। আননোন নাম্বার থেকে খানিকটা ভ্রু কুঁচকাল। ইতিমধ্যেই কলটা কেটে গেছে। বিছানায় বসতে না বসতে আবারও ফোন বেজে উঠল। আবারও ওই একই নাম্বারে কল এসেছে। রিহান ফোন রিসিভ করে শান্ত কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম, কে বলছেন? ফোনের উপাস থেকে শোনা গেল এক মেয়েলি কণ্ঠ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি ত্রিধা। রেহান কিছুটা অবাক হয়ে বলল, কেমন আছো ত্রিধা? ত্রিধা, আমি ভালো নেই ভাইয়া। রিহান, কেন, কি হয়েছে? ত্রিধা, আমি একটা প্রবলেমে আছি ভাই, আপনার সাহায্য প্রয়োজন। রিহান খানিকটা চিন্তিত ভঙ্গিতে বলল, কি হয়েছে, আর আমি তোমাকে কিভাবে হেল্প করতে পারি? ত্রিধা আশঙ্কায় হু হু করে কেঁদে দিল। ফোনের ওপাশ থেকে রিহান বিচলিত কণ্ঠে বলল, কি হয়েছে ত্রিধা, তুমি কান্না করতেছো কেন? ত্রিধা কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া, আমি আপনাকে একটা লোকেশন পাঠাচ্ছি, আপনি তাড়াতাড়ি আসুন প্লিজ, আমি আপনার সাথে এখনই দেখা করতে চাই। রিহান বুঝল না ত্রিধার এই কান্নাকাটির কারণ, কিন্তু মেয়েটা নিশ্চয়ই কোনো বিপদে আছে। কথাটা মাথায় আসতেই রিহান ঝটপট গাড়ির চাবি ও ওয়ালেটটা নিয়ে বেরিয়ে পড়ল। ত্রিধার উদ্দেশ্যে বলল, আমি এক্ষুনি আসছি। নিচতলা থেকে আসতেই রিহানের আম্মু রিয়া পিছন থেকে ডাকল। ছেলেকে জিজ্ঞেস করল, এত রাতে কোথায় যাচ্ছ? রিহান উত্তরে শুধু বলল, একটা জরুরি কাজ আছে আম্মু, তাড়াতাড়ি চলে আসবো। বলে আর দাঁড়ালো না, দ্রুত পায়ে বেরিয়ে গেল। রিয়ার শাশুড়ি অর্থাৎ রিহানের দাদু রিয়ার উদ্দেশ্যে বলল, শোনো বৌমা, একখান কথা কই, পোলাডার এবার বিয়া দাও, দেখবা ঘরে মন বইব, রাত বিরেতে আর বাইরে বাইরে ঘুরবে না। রিয়া বলল, আমার ছেলেটা জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যায় না আম্মা, আর বিয়ের কথা তো আমি ওকে অনেক বলি, কিন্তু ওই বিয়ে করতে চায় না, কিন্তু ও বিয়ে করতে না চাইলে আমি কি করব? রিহানের দাদু পান চিবোতে চিবোতে বলল, মানুষের বাড়ির পোলা পান দেহি বিয়ের জন্য লাফায়,
আর আমার নাতি দামরা হইয়া যাইতেছে, বিয়ে করতে চায় না। রাতে শাশুড়ির সাথে কথা বাড়াতে চায় না রিহানের আম্মু, তাই সে কাজের কথা বলে হাঁটল কিচেনের দিকে। রাত প্রায় 11টা ছুঁই ছুঁই। শহরের বাতাসে রমজান মাসের এক অদ্ভুত শান্তি মিশে আছে। রাস্তার ধারে মৃদু আলো ও আকাশে পূর্ণ চাঁদ। রিহান ত্রিধার পাঠানো লোকেশন অনুযায়ী গাড়ি চালিয়ে যাচ্ছে। ত্রিধার কণ্ঠে যে আতঙ্কটা শুনেছিল সেটা এখনও কানে পাচ্ছে। রিহান গাড়ির গতি বাড়িয়ে দিল। ত্রিধার দেওয়া লোকেশন অনুযায়ী জায়গাটা খানবাড়ির আশেপাশে। রিহান সেখানে পৌঁছে দেখল এটা একটা লেকের পাড়। আকাশে পূর্ণচন্দ্রের আলো লেকের পানির সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। মৃদু মৃদু বাতাস বইছে চারিদিকে। রিহান এগিয়ে গেল সামনে, কিন্তু কাউকে দেখতে পেল না। তাই আবারও কল দিল ত্রিধাকে। প্রশ্ন করল সে কোথায়। ত্রিধা জবাব দিল, ভাইয়া আর একটু সামনে আসুন, বলেই কল কেটে দিল। রিহানকে আর কিছু জিজ্ঞাসা করার সুযোগ দিল না। রিহান চাঁদের আলোতে পথ দেখে লেকের পথ ধরে এগোয় সামনে। একটু দূরে লক্ষ্য করল সামনের দিকে একটা মেয়ে ঘুরে দাঁড়িয়ে আছে। পূর্ণিমার চাঁদের আলোয় তার অবয়ব স্পষ্ট। মেয়েটার পরনে নীল শাড়ি, আঁচল মৃদু বাতাসে দুলছে। লম্বা খোলা চুলগুলো বাতাসের ঝাপটায় এলোমেলো দুলছে। রিহান বুঝতেছে না এসবের মানে। তার ধারণা ছিল ত্রিধা কোনো বিপদে পড়েছে। এখানে এসে তো দেখছে মেয়েটা শাড়ি পরে চন্দ্রবিলাস করছে। রিহান গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে মেয়েটার অবয়বটির পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ল। কি হয়েছে ত্রিধা? আমি তোমাকে কি হেল্প করতে পারি? ঠিক তখনই মেয়েটি ওর দিকে ফিরে তাকালো। রিহান স্তব্ধ নির্বাক চোখে তাকিয়ে রইল সামনে। জ্যোৎস্নার পূর্ণ আলোতে দেখল তার প্রিয়তমার মায়াবী আদল। কি করবে কি বলবে সে কিছুই বুঝতে পারছে না। আইয়া ঠোঁটের কোণে মিষ্টি হাসি নিয়ে তাকিয়ে আছে। রিহান মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি যা দেখছি তা কি ঠিক দেখছি? ওর কথা শুনে আহিয়া খিলখিলিয়ে হেসে উঠল। রিহান বড় অবাক কণ্ঠে বলল, আমি কি তোমার হাত স্পর্শ করতে পারি আহিয়া পাখি? আহিয়া মৃদু হেসে হাত সামনে বাড়িয়ে দিল। মুহূর্তে রেশমি ঝনঝন আওয়াজ রিহানকে আরও মাতোয়ারা করে তুলল। রিহান কাঁপা হাতে স্পর্শ করল আহিয়ার একটি হাত। দেখল সত্যিই সে আহিয়াকে ছুঁতে পারছে। আহিয়া তার চোখের ভ্রম নয়। সঙ্গে সঙ্গে রিহান আয়াকে হ্যাঁচকা টানে বুকে জড়িয়ে নিল। এত জোরে ধরল মনে হয় মেয়েটাকে বুকের ভিতর ঢুকিয়ে ফেলবে। উত্তাল কণ্ঠে বলল, আমি সত্যি বিশ্বাস করতে পারছি না তুমি এভাবে আমার সামনে দাঁড়িয়ে আছো। তোমাকে আমি বলে বোঝাতে পারবো না যে আমি কতটা খুশি। এতদিন তোমাকে অনেক মিস করছি আহিয়া পাখি। আহিয়া নিজেও শক্ত করে জড়িয়ে ধরে শান্তিতে মাথা রাখল তার প্রিয় মানুষটির বুকে। অতঃপর কোমল কণ্ঠে বলল, আমিও আপনাকে অনেক মিস করছি রেহান। রিহান আহিয়াকে বুক থেকে তুলে পুরো চেহারায় টুকরো টুকরো চুমু দিল। আহিয়া রিহানকে বাধা দিল না। রিহানের বুকের ধুকপুকানি জানান দিচ্ছে হৃদয়ের উথাল পাতাল অবস্থা। কিছুক্ষণ এরকম পাগলামি করে। তারপর আহিয়ার কপালে কপাল ঠেকিয়ে রিহান ঘন ঘন কয়েকটা নিঃশ্বাস নিল। মৃদু কণ্ঠে ফিস ফিসিয়ে বলল, ভালোবাসি আহিয়া পাখি। আহিয়া লজ্জায় চোখ বন্ধ করে বলল, আমিও ভালোবাসি। আরে দুলা ভাই, রোম্যান্স বিয়ের পরের জন্য তুলে রাখেন, আপাতত আমাদের বাড়ি যেতে হবে, মহাশয় আমাকে খেয়ে ফেলতেছে। আচমকা অন্য কারো শব্দে রিহান হক চকিয়ে গেল। ওর অবস্থা দেখে আহিয়া খিলখিলিয়ে হেসে দিল। রিহান ভালো মতো লক্ষ্য করতেই দেখল একটু দূরে গাছের নিচে ত্রিধা দাঁড়িয়ে আছে। রিহান মুহূর্তেই আহিয়াকে ছেড়ে দাঁড়ালো। দূরত্ব বজায় রেখে আহিয়াকে বলল, কবে দেশে ফিরেছ? আমাকে কিছু জানালে না কেন? আহিয়া কিছু বলার আগেই ত্রিধা এগিয়ে আস্তে আস্তে বলল, আগে কিছু না জানালে এই সিনেমাটিক সিনটা দেখতে পারতাম না ভাইয়া। রিহান মৃদু হাসল। অতঃপর ত্রিধার দিকে তাকিয়ে বলল, তুমি তো আমাকে ফোন দিয়ে ভয় পাইয়ে দিয়েছিলে, ভেবেছি তোমার কোনো বিপদ হলো কি না। ত্রিধা মৃদু হেসে বলল, আপনাকে ভয় পাওয়াতে পেরে আমি ধন্য। ওর কথা শুনে আহিয়া ও রিহান দুজনে হেসে দিল। অতঃপর আহিয়া রিহানের উদ্দেশ্যে বলল, গতকাল রাতে ফিরেছি, আপনার সাথে দেখা করে আপনাকে সারপ্রাইজ দিব বলে ফোনে কিছু বলিনি। রিহান হেসে বলল, দারুণ সারপ্রাইজ দিয়েছ, এখন ওর হৃৎপিণ্ড লাফাচ্ছে। ওরা আবারও হাসল। এবার ত্রিধা তাড়া দিল, বলল, ভাইয়া এখন আমাদের যেতে হবে, বাড়ি থেকে লুকিয়ে বের হয়েছি। রিহান বুঝদারের মতো মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ চলো, আমি তোমাদের পৌঁছে দিচ্ছি। তিনজন হাঁটছে গাড়ির দিকে। ত্রিধা সামনে, আগে আগে এগিয়ে যাচ্ছে, পেছনে রিহান ও আহিয়া। রিহান শক্ত করে আহিয়ার হাতটা ধরে আছে, মনে হচ্ছে ছেড়ে দিলেই পালিয়ে যাবে। আহিয়া অন্যদিকে তাকিয়ে হাসছে। রিহান তাকিয়ে আছে আহিয়ার দিকে। রিহান হালকা কণ্ঠে বলল, জান। আহিয়া মৃদু মাথা তুলে জবাব দিল, হুম। রিহান, তোমাকে অনেক সুন্দর লাগছে। আহিয়ার লজ্জায় গাল দুটো লাল হয়ে আসলো।
যা হয়তো রিহান আধো আলো আধারিতে দেখতে পাচ্ছে না। রিহান সামনের দিকে তাকিয়ে দেখল ত্রিধা গাড়িতে উঠে বসেছে। আচমকা রিহান আয়ার হাতটা টান দিয়ে থেমে গেল। আহিয়া নিজেও থতমত খেল রিহানের কাছে। রিহান 2 হাতের আঁচলায় আয়ার মুখটা নিয়ে মাথোয়ারা কণ্ঠে বলল, জান, তোমাকে সামনে পেয়ে খুশিতে আই কান্ট কন্ট্রোল মাইসেলফ। ক্যান আই কিস ইউ জাস্ট ওয়ান্স? লজ্জায় মেয়েটার কান গরম হয়ে উঠল। কি বলছে এসব রিহান? আহিয়া মাথা তুলে তাকালো রিহানের নিঃশব্দ চোখের দিকে। অতঃপর আবারও মাথাটা নামিয়ে নিল। রিহান বুঝতে পারল সে ভুল প্রশ্ন করে ফেলেছে, তাই অপরাধী কণ্ঠে বলল, সরি পাখি, খুশিতে কি বলে ফেলেছি আমি নিজেও জানি না, প্লিজ তুমি রাগ করো না। আয়া একটু এগিয়ে দাঁড়িয়ে রিহানের বুকে মাথা রাখল। বলল, রিহান, আমি আমাকে আপনার কাছে হালালভাবে সমর্পণ করতে চাই, প্লিজ আপনি ব্যবস্থা করুন। রিহানের চোখে খুশির ঝিলিক দেখা দিল। খুশিতে নিজের হাতের মুঠোয় আয়ার হাতটাকে নিয়ে একটা চুমু দিয়ে বলল, আমি আমি আগামী শুক্রবার আব্বু আম্মুকে তোমাদের বাড়িতে পাঠাবো। আহিয়া বাধা দিয়ে বলল, আপনি সব কিছু তাড়াতাড়ি ম্যানেজ করবেন, কিন্তু রমজান মাসের পর আঙ্কেল আন্টিকে আপনি ঈদের পর পাঠাবেন। রিহান খানিকটা মন খারাপ করে গম্ভীর কণ্ঠে বলল, ঠিক আছে, চলো তোমাদের বাড়িতে এগিয়ে দিয়ে আসে। আহিয়া রিহানের হাত ধরে যেতে যেতে বলল, ভাইয়া দেশে ফিরেছে জানেন? রিহান আশ্চর্য কণ্ঠে বলল, আহিয়ান দেশে ফিরেছে? আহিয়া, হুম, আপনি ভাইয়াকে একটু বুঝিয়ে বলবেন ত্রিতা পাগলিটার অভিমান ভাঙিয়ে সব কিছু ঠিকঠাক করে নিতে। রিহান, আমাদের আর কিছুই করতে হবে না, তোমার ভাই দেশে ফিরেছে সব কিছু ঠিকঠাক করতে। আহিয়া ছোট ছোট চোখ করে বলল, আপনি কিভাবে জানেন? এইমাত্র তো বললেন ভাই এদেশে ফিরেছে, আপনি জানেন না। রিহান দাঁত কেলিয়ে হেসে বলল, গত 1 মাস যাবৎ তোমার ভাই চিন্তিত, সেই খবর আমার কাছে আছে, কিন্তু চিন্তায় চিন্তায় যে ইন্টার্নশিপ না করেই দেশে ফিরবে সেটা ভাবিনি। আহিয়া, ভাইয়া কি নিয়ে এত চিন্তায় আছে? রিহান 2 আঙুলের মাথা দিয়ে আহিয়ার নাক টেনে বলল, এসব তোমাকে ভাবতে হবে না, আমরা বন্ধুরা আছি কোন দিনের জন্য? প্রয়োজন পড়লে ত্রিধাকে খানবাড়ি থেকে তুলে নিয়ে আমার সম্মদৃশ্যকে বিয়ে দিয়ে দিব, সারা জীবনের জন্য কিচ্ছা খতম। রিহানের আবল তাবল কথা শুনে আহিয়া হাসল। ঠিক তখনই ত্রিধা গাড়ির জানলা দিয়ে মাথা বের করে দিয়ে বলল, তোমরা কি আসবে নাকি আমি ড্রাইভিং করে চলে যাব? রিহান অবাক কণ্ঠে আহিয়াকে প্রশ্ন করল, এই পিচ্চিটা ড্রাইভিং করতেও জানে? আহিয়া মৃদু হেসে মাথা তুলিয়ে জবাব দিল, হ্যাঁ। ত্রিধার অনেক শখ ছিল ড্রাইভিং শেখার, তাই বড় মামা শিখিয়েছে। রিহান মনে মনে বিড়বিড় করে বলল, এই পিচ্চিকে বিয়ে করার পর আহিয়ানের কপালে দুঃখ আছে। অতঃপর এগিয়ে গিয়ে ড্রাইভিং সিটে বসল। ত্রিধা বলার পরেও আহিয়া আর রিহানের সাথে না বসে পিছনে ত্রিধার সঙ্গে বসল। গাড়ি গিয়ে থেমেছে খানবাড়ির পিছনের রাস্তায়। ত্রিধা ও আহিয়া রিহানের কাছ থেকে বিদায় নিয়ে অনেক কষ্টে আধ ভাঙা দেয়াল টপকে বাড়িতে প্রবেশ করল। এত রাতে ড্রয়িং রুমে কাউকে না দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। দুজনে গেল নিজেদের রুমে। পরের দিন সকাল 10টা। ড্রয়িং রুমে আহিয়া, ত্রিধা ও আদিবা দুষ্টুমি করছে। তখনই কারো হাঁটার শব্দে ত্রিধা মাথা তুলে তাকালো। দেখল আহিয়ান ভাই হাতে বাইকের চাবি ঘোরাতে ঘোরাতে সিঁড়ি দিয়ে নামছে। ত্রিধা তাকিয়ে চোখ ঘুরিয়ে নিল। আহিয়ান কিচেনের দিকে তাকিয়ে জোরে বলল, মাম্মা, আমি বেরোচ্ছি, ফিরতে লেট হবে। মেঘ কিচেন থেকে বলল, এই গরমের মধ্যে রোজা থেকে কোথায় যাচ্ছিস বাবা? আহিয়ান যেতে যেতে বলল, রেহানের অফিসে যাচ্ছি মামা। ত্রিধা কিছুক্ষণ তাকিয়ে রইল আহিয়ানের যাওয়ার দিকে। গতবার যখন দেশে এসেছিল তখন আয়ান ভাইয়ের চেহারাটা কিছুটা বাচ্চা সুলভ ছিল, কিন্তু এবার পরিপূর্ণ যুবক হয়ে ফিরেছে। ফর্সা গালে খোঁচা খোঁচা চাপ দাঁড়িয়ে তার সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। ত্রিধা নিজেই হাসল নিজের ভাবনায়। অতঃপর নিজের মনে মনে নিজেকে শাসালো, তুই এত আত্মসম্মানহীন কবে হলি ত্রিধা? এই ব্যাটানা তোকে হাত ধরে রুম থেকে বের করে দিয়েছে, দেশে ফিরতেই ভুলে গেলি সব? ছি 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 ছি, তোর ভাবনা চিন্তা আমি লজ্জিত ত্রিধা। ওর ভাবনার মাঝে আহিয়া ডেকে বলল, আমার ভাইকে দেখে টাস্কি খাওয়া বন্ধ কর, তোর রোজা হালকা হয়ে যাবে। ত্রিধা থতমত খেয়ে বলল, তোমার ভাইকে দেখার কি আছে? আমি অন্য কিছু ভাবছিলাম। আয়া মিটমিট হেসে বলল, তাই ভাব, নজর দিস না, আমি আমার ভাইয়ের জন্য একটা গার্লফ্রেন্ড খুঁজে দিব ভাবছি। কথাটা শোনা মাত্রই ত্রিধা বাঁকা দৃষ্টিতে দেখল। আহিয়া ফোন হাতে উঠে যেতে যেতে বলল, ভাইকে আর কতদিন সিঙ্গেল ঘুরতে দেখবো বল, বোন হিসেবে একটা দায়িত্ব আছে না? ত্রিধা চোখ ছোট করে বলল, তুমি আমার বোন হতেই পারো না, নির্ঘাত তোমার রক্তে খসরি বেগমের রক্ত আছে। আহিয়া শয়তানি হেসে রুমের দিকে হাঁটল।
বেলা 11টা। রিহান এইমাত্র একটি ইম্পর্ট্যান্ট মিটিং সেরে কেবিনে ঢুকল। কেবিনে ঢুকে ওর মুখ হাঁ হয়ে গেছে। অলোক, মৃদুল, আহিয়ান ও নির্জন বসে আছে। রিহান এমন ভাব করল যেন মনে হচ্ছে সে জানেই না আহিয়ান দেশে ফিরেছে। আহিয়ানকে দেখে গিয়ে জড়িয়ে ধরল, তারপর বলল, হোয়াট আ প্রেজেন্ট সারপ্রাইজ। আহিয়ান নিজের বন্ধুর পিঠে চাপড় দিয়ে বলল, কেমন আছিস? রিহান, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? আহিয়ান, আলহামদুলিল্লাহ। রিহান, দেশে ফিরলি কখন? কিছু জানালি না যে? আহিয়ান, পরশুদিন রাতে ফিরেছি। তোর কি অবস্থা? ব্যবসা কেমন যাচ্ছে? রিহান, এই তো আলহামদুলিল্লাহ, তোদের দোয়াই ভালোই যাচ্ছে। রিহান চেয়ারে বসতে বসতে বলল, সবাই রোজা নাকি কারোর জন্য চা কফি আনতে হবে? তারা সবাই সমস্বরে জানালো তারা সবাই রোজা। রিহান মৃদুলের উদ্দেশ্যে বলল, কিরে, আমি ডাকলে তো আসতে চাস না, আর আজ আহিয়ান ডাকতে না ডাকতে চলে এসেছিস। মৃদুল, তুই আমাকে ভয়ঙ্কর কাজে ডাকিস, তাই আমি আসি না। তোর মনে শালা গণ্ডগোল। ওর কথা শুনে সবাই অবাক দৃষ্টিতে চেয়ে রইল। আহিয়ান তো বলেই ফেলল, ও তোকে কেমন কাজ করতে ডাকে স্পষ্ট করে বল। মৃদুল রিহানের দিকে তাকিয়ে থেকে বলল, ও আমাকে রিস্কি কাজ করতে ডাকে, যে কাজটা করতে রিস্ক। ভালো সময় আমার খোঁজ খবর রাখে না। জানিস একদিন কি করেছে? সবাই একসঙ্গে বলল, জানি না। মৃদুল, একদিন মধ্যরাতে ওর গার্লফ্রেন্ডের বাড়িতে। আর কিছু বলতে পারে না। রিহান এসে মুখ চেপে ধরল ওর। তারপরও কথা বলেই যাচ্ছে, কিন্তু আর কথা বোঝা যাচ্ছে না, শুধু ওর গোঙানির শব্দ আসছে। তার কিছুক্ষণ পর মৃদুল ওর মুখ ছেড়ে দিয়ে চোখ রাঙানি দিল। আয়ান বুঝতে পেরে চেয়ার ছেড়ে উঠে গিয়ে বলল, আস্তে দোস্ত আস্তে, তুই তো শালা গভীর জলের মাছ, তলে তলে এত দূর। রিহান থতমত খেয়ে বলল, আরে তোরা যা ভাবছিস তেমন কিছুই না, ও তোদের সামনে আমাকে ফাঁসাতে বলেছে এইসব। আহিয়ান রিহানের উদ্দেশ্যে বলল, তোর গার্লফ্রেন্ডের খবর কি? রিহান, আলহামদুলিল্লাহ ভালো। আহিয়ান, কবে দেখা করাচ্ছিস? রিহান, বিয়ের দিন। অলোক হেসে বলল, তাহলে আপনি কবে বিয়ে করছেন আব্বা? রিহান বলল, আর যাই ডাকিস না ডাকিস আব্বা ডাকিস না, তোর মধ্যবয়স্ক মায়ের সাথে আমাকে মানাবে না। রিহানের কথা শুনে উপস্থিত সকলেই আবারও হাসল। ঠিক তখনই কেবিনের দরজায় নক করার শব্দ শোনা গেল। রিহান হাসি মুখটা গম্ভীর করে বলল, কাম ইন। দরজা ঠেলে ঢুকলো চিকন চাকন গর্ণের শ্যাম বর্ণের একটা ছেলে। রিহানকে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম স্যার, পরবর্তী মিটিংয়ের সময় হাফ আওয়ার পর আপনি জানিয়ে দিতে বলেছেন। রিহান গম্ভীর মুখ নিয়ে ছেলেটিকে বলল, মিটিং ক্যান্সেল করো, আগামীকালকে দাও, বলো আমি বিজি আছি। উত্তর পাওয়ার সাথে সাথে এই ছেলেটা চুপচাপ বেরিয়ে গেল। নির্জন বন্ধুর উদ্দেশ্যে বলল, শুধু শুধু মিটিং ক্যান্সেল কেন করলে? আমরা অন্য সময় আড্ডা দিতাম। রিহান মৃদু হেসে বলল, নো প্রবলেম, মিটিং আগামীকাল করে নেব, কিন্তু তোদের সাথে আড্ডা দেওয়া মিস করতে চাই না। আহিয়ান মৃদু হেসে কিছু মনে করার ভঙ্গিতে বলল, তোর ভিলেন শ্বশুর সম্বন্ধীর খবর কি? মৃদুল চোখ বড় বড় করে রিহানের দিকে তাকালো। রিহান রিহান মৃদুলের চাউনিকে পাত্তা না দিয়ে বলল, ভালো। আহিয়ান, তবে বিয়ে কবে করছিস? এখন তো তুই সাকসেস। রিহান আবারও হাসল, অতঃপর বলল, ভাবছি আব্বু আম্মুকে ঈদের পর জানিয়ে বিয়ের প্রস্তাব পাঠাবো। আহিয়ান রিহানের উদ্দেশ্যে বলল, খুব ভালো খবর। অলোক দুষ্টুমি করে বলল, আমরা চার বন্ধু এখনো প্রেমের লাড্ডু খেতেই পারছি না, আর রিহান আমাদেরকে রেখে বিয়ের লাড্ডু খেয়ে ফেলতেছে। এই জীবন নিয়ে কি করবো বন্ধু? নির্জন হেসে চারটে গালি দিয়ে বলল, শীতলক্ষায় তোর জীবন বাঁচায় দে। মুহূর্তে চারিদিকে হাসির ফোয়ারা পড়ল। মৃদুল মিটিমিটি হেসে রিহানের উদ্দেশ্যে বলল, যদি তোর ভিলেন সম্বন্ধী শ্বশুর মেনে না নেয়? রিহান কিছু বলার আগে আহিয়ান বলে উঠল, আমরা বন্ধুরা আছি কোন দিনের জন্য? রেহানের জন্য সম্বন্ধীর বোনকে তুলে নিয়ে আসবো। আচমকা রিহান খুক খুক করে কেসে উঠল। মৃদুল টেবিল থেকে পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল, আহিয়ান তোর বউকে তুলে এনে দিলে তোর তো আর কোনো চিন্তা নেই রিহান, নিশ্চিন্তে পানি খা। রিহান পানি খেয়ে কথা ঘোরানোর জন্য বলল, তোর খবর কি আহিয়ান? 1 বছর আগে এই দেশে ফিরে এলি কেন? এবার আহিয়ানের মুখ গম্ভীর হয়ে এলো। গম্ভীর স্বরে রিহানের উদ্দেশ্যে বলল, আমি এহসান নেওয়াজের সাথে দেখা করতে চাই, তুই ব্যবস্থা কর। বন্ধুর এবার দুষ্টুমি ছেড়ে সবাই সিরিয়াস হলো। এহসান নেওয়াজের সাথে হঠাৎ এভাবে দেখা করা আমার ঠিক মনে হচ্ছে না, উনি কিন্তু সাধারণ মানুষ নন। আহিয়ান উঠে গিয়ে বলল, আই ডোন্ট কেয়ার, উনি কে সেটা আমি জানতে ইন্টারেস্টেড না। ওনার সাহস কী করে হলো ত্রিধার দিকে তাকানোর? অলোক নির্জন ত্রিধার কথা জানে, কিন্তু এহসান নেওয়াজকে চিনতে পারছে না, তাই ওরা দুজনে চুপচাপ শুনছে।
মৃদুল আয়ানকে শান্ত হয়ে বসতে বলছে, কিন্তু আয়ান অনেক উত্তেজিত। রেহানের উদ্দেশ্যে বলল, তুই যখন দেখেছিস ত্রিধা এহসান নেওয়াজের সাথে লাঞ্চে যাচ্ছে, তখন ওকে বাধা দিয়ে বাড়িতে নিয়ে গেলি না কেন? রেহান দীর্ঘশ্বাস ফেলে বলল, আরে ভাই শান্ত হয় একটু প্লিজ। আমি তো প্রথমে ভাবছিলাম তোদের পরিচিত কেউ, কারণ ত্রিধাকে ওর বন্ধুরা বাদে অন্য কারোর সাথে কখনো ঘুরতে যেতে দেখিনি। পরে খবর নিয়ে জানতে পারলাম সব। আর ভালোই হয়েছে আমি তখন ওদের বাধা দিইনি। যেখানে তোর মামা ও পাপা নিজে পারমিশন দিয়েছে ত্রিধা ওদের সাথে দেখা করার, সেখানে আমি আউটসাইডার হয়ে কথা বলাটা কেমন দেখায়? তাছাড়া তুই তো সবই শুনেছিস, তোদের বাড়ির সকলেই আহসানকে ত্রিধার জন্য পছন্দ করেছে। আয়ান রক্ত লাল চোখে গর্জে উঠে বলল, তো আমি কি করব ওরা পছন্দ করলে? ভাই হয়ে ত্রিধাকে এহসানের হাতে তুলে দিব? আর ওই ত্রিধারও খবর আছে। ওর সাহস কত বড়, অচেনা একটা ছেলের সাথে লাঞ্চে চলে যায়। সুযোগ মতো পাই, এক থাপড়ে বেয়াদবটার দাঁতগুলো সব ফেলে দিব। রিহান আয়ানকে ঠান্ডা করতে বলল, প্লিজ শান্ত হ। এই সময় একটা ভুল সিদ্ধান্ত তোদের পরিবারের ভাঙন সৃষ্টি করতে পারে। আহিয়ান রাগী কণ্ঠে বলল, সেই জন্য তো এখনো চুপচাপ আছি, নয়তো আরো 2 বছর আগে ত্রিধাকে বিয়ে করে রেখে আমি লন্ডনে চলে যেতাম। অলোক চিন্তিত কণ্ঠে বলল, তুই বাড়িতে কথা বল, তোর পাপা ও মামাকে বোঝা এহসানের সাথে বিয়েটা ভেঙে দিতে, তাহলেই তো হয়। ওই বাড়ির ছেলে হিসেবে ত্রিধা সম্পর্কে কথা বলার অধিকার তোর আছে, সেটা কাজে লাগা। আয়ান তপ্ত স্বরে বলল, সেটা সম্ভব নয়। রিয়ান প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল, কেন সম্ভব নয়? আমি যতদূর জানি এখন খানবাড়ির সকল সিদ্ধান্ত তোর পাপা নেয়। ওনার সাথে কথা বল, জানা এহসানকে তোর পছন্দ নয়। আর ত্রিথার লেখাপড়া শেষ হলে পরটা সব পরে দেখা যাবে। এহসানকে বুঝিয়ে না রেখে একেবারে নিষেধ করে দিতে বল। আয়ান তাচ্ছিল হেসে বলল, এসব বলে হাসালি তোরা। আমার আর ত্রিধার মধ্যে সবচেয়ে বড় ভিলেন হলো আমার ওই বাপ, যাকে আমি গত 1 মাস আগেই অনেকবার বোঝানোর চেষ্টা করছি। কিন্তু বাবা আমার সরাসরি বলে দিয়েছে আমি যেন এসব নিয়ে মাথা না ঘামাই। এসব ভাবার জন্য নাকি তারা এখনো বেঁচে আছে। অতঃপর আহিয়ান বন্ধুদের দিকে তাকিয়ে আবারও বলল, তোরাই বল, পাপা যদি বলে এসব নিয়ে মাথা না ঘামাতে, তাহলে আমি কিভাবে দ্বিতীয়বার এসব নিয়ে তাদের সাথে কথা বলি? তাছাড়া সেদিনের রাগারাগি পর আমি আর বাড়িতে কারোর সাথে প্রায় 1 মাস যোগাযোগ করিনি, কিন্তু তবুও সে তার সিদ্ধান্তে অটল। আয়ানের কথা শেষ হতে না হতেই নির্জন বলে উঠল, তাহলে এখন কি করবি? আয়ান গম্ভীর মুখ নিয়ে বলল, জানি না। রিহান আয়ানের দিকে তাকিয়ে বলল, আরে ভাই রিল্যাক্স, এত প্যারা নিচ্ছিস কেন? ত্রিধার MBBS পাস করতে এখনো 3 বছর বাকি। এইটুকু সময় তো তুই পাচ্ছিস, এর মাঝে নিজেকে প্রিপেয়ার কর। কিন্তু বাড়িতে ত্রিধার থেকে একটু দূরে থাকার চেষ্টা করিস। তোর বাবা মামা টের পেলে কিন্তু সময়ের আগেই ত্রিধাকে এহসানের সাথে বিয়ে দিয়ে দেবে। মৃদুল ভাবুক ভঙ্গিতে বলল, তোরা যতটা টেনশন করতেছিস আমার কিন্তু আবির আঙ্কেলকে ততটা মনে হচ্ছে না। ওনার সাথে তুই একান্তই কথা বল, আশা করি উনি সমাধান নিজেই করে দেবে। আহিয়ান চিন্তিত ভঙ্গিতে কপালে স্লাইড করতে করতে বলল, আমার বাবা ছোটবেলা থেকেই সব কিছুতেই আমার সাথে ফ্রেন্ডলি ব্যবহার করে এসেছেন, কিন্তু এই বিষয়টা অনেকটা সেন্সিটিভ। তানভীর মামাকে পাপা অনেক ভালোবাসে, আর মামার নিজের পছন্দ এহসানকে। এই সময় যদি আমি পাপাকে জানাই ত্রিধাকে বিয়ে করতে চাই, উনি আমাকে সরাসরি প্রশ্ন করবেন, তোমার কি যোগ্যতা আছে আমার ভাইজিকে বিয়ে করার? তখন আমি বাবার মুখের উপর কি জবাব দেব? রিহান দীর্ঘ একটা নিঃশ্বাস ছেড়ে বলল, আরে আর বিয়ের বিষয়টা এখানে ইম্পর্টেন্ট না। তোর সকল সমস্যা শুনে আমি তোকে একটাই সলিউশন সাজেস্ট করতে পারি, তুই যেভাবে যা চলছে চলতে দে। আর সকলের আগে চেষ্টা কর ত্রিধার অভিমান ভাঙানোর। ত্রিধা ঠিক থাকলে ওই আহসান কিছু করতে পারবে না। তাছাড়া সামনের বছর তুই তো এমনিতেই ডাক্তার হয়ে যাবি, তখন ফ্যামিলি না মানলেও ত্রিধাকে তুই ভালো রাখতে পারবি। আয়ান চেহারে হেলান দিয়ে চোখ বন্ধ করে নিল, খানিকটা শান্ত স্বরে বলল, জানি না সামনে কি হবে, বাট আই উইল ট্রাই মাই বেস্ট। সেদিনের পর কেটে গেছে 15টা দিন। আজ 15ই রমজান। রমজান উপলক্ষে ত্রিধার ভার্সিটি বন্ধ, তাই বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ হয় না, তবে টুকটাক মাঝে মধ্যে কথা হয়। ত্রিধা বাড়িতে সারাক্ষণ আহিয়ার সাথে গল্প করতে ব্যস্ত থাকে। রমজান মাসের দিনগুলো তার ভালোই যাচ্ছে, কিন্তু প্রতিদিন সন্ধ্যায় তার যান যায় যায় অবস্থা। ওর এই অবস্থা দেখে আহিয়া ও আদিবা হাসাহাসি করতে একটু কৃপণতা করে না, কিন্তু আহিয়া নির্বিকার। আয়ানের সাথে এখনও একবারও কথা হয়নি ত্রিধার। দুজনের ভাব দেখলে মনে হয় কেউ কাউকে চেনেই না। গত 2 দিন আগে আশিক, নাজমুল, সজীব, জুই, শোভা, নীল ভিডিও কলে গ্রুপে আড্ডা দেওয়া হয়েছে ত্রিধার সাথে। ত্রিধার বন্ধুরা জানিয়েছে ঈদের আগে সবাই একবার দেখা করতে চায়। অনেকদিন তো হলো বন্ধুদের সাথে আড্ডা দেওয়া হয় না। তারপর সকলেই সিদ্ধান্ত নিল আগামীকাল সবাই একসাথে ইফতার পার্টি করবে। ত্রিধাও তখন বন্ধুদের সাথে সম্মতি জানিয়েছে, কিন্তু এখন বুঝতে পারছে না বাড়ি থেকে কী বলে বের হবে। অনেক ভাবনা চিন্তার পর ত্রিধা ইফতারের পর পা বাড়ালো মা বাবার রুমে। পাপা আসবো? দরজার সামনে ত্রিধার কণ্ঠ পেয়ে তানভীর পর্ণা পিছন ফিরে তাকালো, দেখলো ত্রিধা দরজার সামনে দাঁড়িয়ে আছে। তানভীর মৃদু হেসে মেয়েকে ভিতরে আসতে বলল। ত্রিধা পাপার পাশে গিয়ে বসলো। বর্ণ অগোছালো কাপড়গুলো খোঁচাচ্ছিল। কাজ করতে করতে আর চোখে কয়েকবার মেয়ের দিকে তাকালো। ত্রিধা এখনও চুপচাপ বসে আছে দেখে
তানভীর মেয়ের উদ্দেশ্যে বলল, কিছু বলবি? ত্রিধা আমতা আমতা করে বলল, না মানে, হ্যাঁ পাপা। তানভীর হেসে বলল, কি হয়েছে? বন্যা মেয়ের উদ্দেশ্যে বলল, যা বলার বলে ফেলো, এত আমতা আমতা করতেছো কেন? ত্রিধা ঢোক গিলে পাপার দিকে তাকিয়ে বলল, আসলে পাপা, আগামীকাল আমার সব বন্ধুরা একসাথে দেখা করবে, আমিও তাদের সাথে দেখা করতে চাই। তানভীর গম্ভীর কণ্ঠে বলল, কোথায় দেখা করবে তারা? ত্রিধা মিনমিনিয়ে বলল, এই তো সামনের একটা রেস্টুরেন্টে ইফতার পার্টি করবে সবাই। তানভীর কিছুক্ষণ চুপ করে থেকে ভাবল, অতঃপর কিছু বলার আগেই লক্ষ্য করল দরজায় করিডোর দিয়ে আহিয়ান তার বাবার রুমে যাচ্ছে। তানভীর গলা উঁচু করে ডাকল, আহিয়ান। আহিয়ান এগিয়ে এসে বলল, আমাকে ডাকছো মামা? তানভীর গভীর কণ্ঠে বলল, তুমি কি আগামীকাল ফ্রি আছো? আহিয়ান, জি মামা, কেন, কিছু হয়েছে? তানভীর, না তেমন কিছু না, ত্রিধা বন্ধুদের সাথে আগামীকাল দেখা করতে চায়। ড্রাইভার 2 দিনের ছুটিতে গেছে, তুমি ওকে ওর বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে আসবে, আবার সময় মতো কষ্ট করে নিয়ে আসবে। ত্রিধার সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বলল, না বাবা, আমি একা যেতে পারবো, আর ড্রাইভার আঙ্কেল না থাকলেও সমস্যা নেই, আমি নিজেই ড্রাইভ করে চলে যাব। ওর কথার মাঝেই বন্যা বলে উঠল, রোজা থেকে বিকেলে বাড়িতেই তুমি অজ্ঞান হয়ে যাও, আর রোজা থেকে গাড়ি চালালে তো মানুষের গায়ের উপর তুলে দিবে। আহেনের সামনে মায়ের এমন কথা ত্রিধার সম্মানে লাগলো, তাই গাল ফুলিয়ে বসে থাকলো। তানভীর বন্যাকে ধমক দিয়ে বলল, তুমি আমার মেয়েকে এভাবে বলবে না, আমার মেয়ের ড্রাইভিং স্কিল যথেষ্ট ভালো। ত্রিধা আবার মৃদু হাসল, কিন্তু তানভীর তখন আবারও বলল, তবুও ত্রিধা কাল আহেনের সাথেই যাবে। আয়ান মৃদু হেসে বলল, ঠিক আছে মামা। ত্রিধা প্রচণ্ড বিরক্ত লাগছে, সে আয়ান ভাইকে একটা সুযোগও দিতে চায় না তার সাথে কথা বলার। যেখানে প্রায় 2 থেকে 2.5 বছর লোকটার সাথে কোনো কথা নেই, সেখানে কাল নাকি ওনার সাথে যাবে বন্ধুর সাথে দেখা করতে। আর সব থেকে বড় কথা, ওর বন্ধুরা এসব নিয়ে ট্রোল করবে। ত্রিধা পাপার উদ্দেশ্যে বলল, প্লিজ পাপা, আমি যেতে পারবো একাই। তানভীর ভাই মেয়েকে মৃদু ধমক দিয়ে বলল, আর কোনো কথা নয়, রাস্তাঘাটের পরিস্থিতি এমনিতেই ভালো না, তুমি আগামীকাল আয়ানের সাথেই যাচ্ছ, আর যদি তোমার যেতে এতই অসময় থাকে তাহলে যাওয়ার প্রয়োজন নেই। ত্রিধা আর কথা বাড়াল না, এক পলক আহিনের দিকে তাকিয়ে দ্রুত পায়ে বেরিয়ে গেল রুম থেকে। নিজের রুমের সামনে গিয়ে থামতে আচমকা ধাক্কা লাগলো আহিয়ার সাথে। আহিয়া ফোন স্ক্রোল করতে করতে নিজের রুম থেকে বেরোচ্ছিল, আচমকা ত্রিধার সামনে আসা লক্ষ্য করেনি। যাই হোক, আপাতত 2 বোন মেঝেতে বসে আছে, আহিয়ার ফোনটা ছিটকে পড়ে আছে একটু দূরে। ত্রিধা কোমরে হাত দিয়ে বলল, ইস, আমার কোমরটা বুঝে এ যাত্রাই শেষ। ওর কথা শুনে আহিয়া বলে উঠল, দেখে চলতে পারিস না, এভাবে ছুটছিলি কেন? ত্রিধা মেঝে থেকে উঠতে উঠতে সকল ঘটনা খুলে বলল। আহিয়া উঠে না দাঁড়িয়ে মেঝেতে হাসতে হাসতে লুটিপুটি খাচ্ছে। ত্রিধা বিরক্তিতে নিজের ঘরে ঢুকে ঠাস করে দরজা বন্ধ করে দিল। আহিয়া আবারও হাসল, উঠে দাঁড়াতে গিয়ে বুঝলো সেও কোমরে ব্যথা পেয়েছে, কিন্তু সেদিকে পাত্তা না দিয়ে এগিয়ে গেল তার ফোনের দিকে। মোবাইলটা হাতে তুলে নিয়ে দেখল এই ত্রিধা তার ফোনের দফা করে দিয়েছে। ত্রিধাকে মৃদুস্বরে বকতে বকতে আহিয়া রুমে চলে গেল। পরের দিন বিকাল 4টা। ত্রিধা টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের হিজাব ঠিক করছে। সাদা সালোয়ার কামিজে হালকা গোলাপি ওড়না কাঁধের একপাশে ভাঁজ করে রাখা, মাথায় সাদা হিজাব। ওর সাজে আজ সরলতা, কিন্তু তবুও চোখ ফেরানো যায় না। আয়নায় নিজের প্রতিবিম্ব দেখতে দেখতে পছন্দের হাত ঘড়িটি পড়ল। ঠিক তখনই কারো শীষ বাজানোর শব্দে ত্রিধার দরজার দিকে তাকালো। দেখলো আয়ান হাতে চাবি ঘোরাতে ঘোরাতে শীষ বাজিয়ে নিচের দিকে যাচ্ছে। ত্রিধা মুখ বাঁকিয়ে আবারও আয়নার দিকে তাকালো, তারপর নিজেকে আরেকবার দেখে কাঁধে ছোট পার্স ঝুলিয়ে বিছানার উপর থেকে ফোন হাতে নিল। অতঃপর কাউকে টেক্সট করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। ত্রিধার ড্রয়িং রুমে এসে দেখলো কিচেনে ওর মাম্মাম সকলের সাথে ইফতারের আয়োজন করছে। ওকে দেখে বন্যা এগিয়ে এসে বলল, তাড়াতাড়ি যা, আয়ান অনেকক্ষণ ধরে বাইরে অপেক্ষা করছে। ত্রিধা মুখ বাঁকিয়ে কাঁদো কাঁদো করে বলল, প্লিজ মাম্মাম, আমি একা একা যাই। বন্যা বলল, আয়ানের সাথে যেতে হলে যা, নয়তো যেতে হবে না। ত্রিধা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। আয়ানের সাথে এতদিন পর একসাথে যাওয়া অস্বস্তি লাগছে কেমন জানি। তখনই সিঁড়ি দিয়ে নেমেলো আহিয়া। ওকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ধাক্কা দিয়ে বলল, বেস্ট অফ লাক ভাবি। ত্রিধা চোখ ছোট করে তাকালো আহিয়ার দিকে। নিজেকে অনেক অসহায় লাগছে, মনে হচ্ছে সুযোগে সবাই সদ্ব্যবহার করছে। ঠিক তখনই বাহির থেকে গাড়ির হর্ন শোনা গেল। ত্রিধা অসহায় চোখে একবার আহিয়ার আরেকবার মায়ের দিকে তাকিয়ে বেরিয়ে গেল। ত্রিধা সদর দরজা পেরিয়ে দেখল আয়ান কালো শার্ট কালো প্যান্ট পরে দাঁড়িয়ে আছে। শার্টের স্লিপ দুটো ফোল্ড করে থাকায় ফর্সা হাতের কালো কুচকুচে পশমগুলো দেখা যাচ্ছে। আয়ানের ফ্যাশন সেন্স সর্বদাই ভালো, যা ত্রিধার চোখে সর্বদাই নজর কাড়া সুন্দর লাগে। চোখে সানগ্লাস দিয়ে কি সুন্দর বাইকে হেলান দিয়ে ফোনে স্ক্রোল করছে। আয়ানকে এই লোকে দেখে যে কোনো মেয়েই ক্রাশ খাবে।
আচমকা ঘোর কাটতেই মনে মনে নিজেকে কয়েকটা গালি দিল। তারপর হক চুকিয়ে সামনে তাকালো, দেখলো আয়ান ভাই তাকে লক্ষ্য করছে কিনা। সামনে তাকাতেই দেখা গেল আয়ান এখনও আগের মতো ফোন স্ক্রল করছে। ত্রিধা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে এগিয়ে গিয়ে আয়ানের সামনে দাঁড়ালো। সামনের মানুষটার দৃষ্টি আকর্ষণ করার জন্য ত্রিধা একটা হালকা গলা খাকারি দিল। আয়ান চোখ তুলে তাকিয়ে দেখলো সামনে সাদা ড্রেসে এক শুভকন্যা দাঁড়িয়ে আছে। আয়ান কয়েক পলক তাকিয়ে চোখ নামিয়ে নিল। অতঃপর কালো হেলমেটটি পরে বাইকে উঠে বসল। আয়ান বাইকের মিররের দিকে তাকিয়ে দেখল ত্রিধা এখনও মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে। নীরবতা ভেঙে আয়ান বলল, কারোর যাওয়ার ইচ্ছা থাকলে বাইকে উঠতে পারে। ত্রিধা কয়েক সেকেন্ড চুপচাপ থেকে মিনমিনিয়ে চিকন কোমল কণ্ঠে বলল, আমি বাইকে যাব না, আপনি গাড়ি নিয়ে আসুন। আয়ান বাইকের মিররে তাকিয়ে বলল, কারো যেতে হলে বাইকে উঠুন, আমার গাড়িতে যাওয়ার অভ্যাস নেই। ত্রিধা এখনও চুপচাপ নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে দেখে আয়ান ধমক দিয়ে বলল, তুই কি যাবি নাকি আমি আমার মতো বন্ধুদের সাথে দেখা করতে চলে যাব? আচমকা ধমকে ত্রিধা খানিকটা কেঁপে উঠল। তারপর আবারও বলল, বাইক রেখে গাড়ি নিয়ে আসুন। আয়ান এবার ঘাড় ঘুরিয়ে ভ্রু কুঁচকে তাকালো। অতপর ওর এক হাত টেনে নিজের একটু সামনে দাঁড় করিয়ে হেলমেটটা পরিয়ে দিল। অতপর আদেশের সুরে বলল, যাওয়ার ইচ্ছে থাকলে উঠে বস। ত্রিধার হাত পা ছেড়ে কান্না করতে ইচ্ছে করলো। আচমকা চোখ গেল তৃতীয় তলার ব্যালকানিতে। দেখলো আহিয়া দাঁড়িয়ে মিটমিট হাসছে। ওর আবারও মনে হলো আহিয়া ওর বোন হতেই পারে না। আবারও ভেসে আসলো আয়ানের কর্কশ কণ্ঠস্বর, আমি কি চলে যাব? ত্রিধার কোনো উপায় না পেয়ে যথেষ্ট দূরত্ব রেখে বাইকে উঠে বসলো। কিন্তু তার মনে হচ্ছে বাইক চললেই সে পড়ে যাবে। তবুও কোনো ক্রমে চোখ বন্ধ করে সে বসে রইল। আয়ান সামনে মিররে দেখল ত্রিধার অবস্থান। কিছু বলল না, শুধু ঠোঁট বাঁকিয়ে একটু হাসল। অতঃপর বাইক স্টার্ট দিয়ে টান দিতে ত্রিধা হুমড়ি খেয়ে পড়ল আয়ানের পিঠে। আচমকা কাজে ভরকে গিয়ে ত্রিধা শক্ত করে ওর পেট জড়িয়ে ধরল। আয়ান মৃদু হেসে একবার তাকালো মেয়েটার হাতের দিকে, যেটা এখনও ওর পেটের কাছের শার্টটা শক্ত করে চেপে ধরে আছে। ত্রিধা ভয়ে চোখ খিচে বন্ধ করে আছে। আচমকা দূর থেকে কানে ভেসে আসলো কারো করতালির শব্দ। ত্রিধা জানে এটাকে, তার পিছনে তাকানোর প্রয়োজন মনে করল না। মুহূর্তেই আয়ানের বাইক খানবাড়ির গেট পেরিয়ে গেল। ত্রিধা নিজেকে কিছুটা সামলে পেট থেকে হাত সরিয়ে কাঁধে রাখল। তখনই হেলমেটের ভিতর থেকে শোনা গেল, ভালোভাবে ধরে বস, না হলে পড়ে যাবি। ত্রিধা মুখ বাঁকিয়ে তাকালো, যা দেখে আয়ান মিচকে হাসল, যা ত্রিধার অদেখায় রয়ে গেল। বাইকটি গিয়ে থামল গুলশান 2-এর ব্যস্ত রোডে রাস্তার পাশে অবস্থিত ক্যাফ ইডেন রুপটপের সামনে। এই রেস্টুরেন্টটি ঢাকার জনপ্রিয় রেস্টুরেন্টের মধ্যে একটি। এরা অনেকটা বড়, তাই অনেক মানুষ থাকা সত্ত্বেও এটি শান্ত। ত্রিধার বন্ধুরা বাইরে পার্কিংয়ে ত্রিধার জন্য অপেক্ষা করছে। ঢাকার রাস্তাগুলোতে অনেক জ্যাম থাকায় আয়ানের বাইকটি বিকেল 5টায় ওদের সামনে এসে পৌঁছালো। ত্রিধা ওর বন্ধু শোভা, নীল ও জুঁইকে গিয়ে জড়িয়ে ধরল। সজীব ও নাজমুলের দৃষ্টি ত্রিধার সাথে থাকা ছেলেটির দিকে। সজীব নাজমুল ত্রিধার উদ্দেশ্যে জিজ্ঞেস করল, তোর সাথে যে ছেলেটি কে? ত্রিধা, আমার কাজিন। হেলমেট পরে থাকায় আয়ানকে জুঁই চিনতে পারেনি। ঠিক তখনই পিছন থেকে আয়ান বলল, ত্রিধা। ত্রিধা পিছনে ঘুরে তাকাতেই আয়ান ওর হাত থেকে ফোন নিয়ে ঝট করে ওর ফোন নাম্বারটা তুলে সেভ করে দিয়ে বলল, বাড়ি ফেরার 8 ঘন্টা আগে আমাকে কল দিস। সজীব বান্ধবীর বড় ভাই বলে সামনে এগিয়ে এসে সালাম দিয়ে হ্যান্ডশেকের জন্য হাত বাড়াল। অতঃপর বলল, ভাইয়া, আমি সজীব, ত্রিধার ফ্রেন্ড। আয়ান সৌজন্যমূলক হেসে সালামের উত্তর দিয়ে হ্যান্ডশেক করে বলল, আমি মাহাদীপ খান আহিয়ান, ত্রিধার কাজিন। আয়ান নামটা শোনার সাথে সাথে বন্ধুরা একে অন্যের দিকে চোখাচোখি করল। সবাই এসে সালাম দিয়ে কুশলাদি বিনিময় করল। নাজমুল হ্যান্ডশেক করল। আয়ান এক নজর তাকিয়ে সজীব, নাজমুল ও আশিককে পরখ করল। আয়ান সকলের কাছ থেকে বিদায় নিয়ে অতঃপর বাইকে গিয়ে বসল। অতঃপর বাইকের মিররের দিকে তাকিয়ে চুল ব্রাশ করে হেলমেট পরে নিল। ত্রিধা বাদে উপস্থিত সকলেই তাকিয়ে রইল সেদিকে। ত্রিধার বন্ধুরা সকলেই আয়ানকে ইফতার করার জন্য বলেছিল, কিন্তু আয়ান রাজি হয়নি। অতঃপর আয়ানের বাইক চলল ধরাছোঁয়ার বাইরে। আয়ান যেতেই ত্রিধা বড় একটা নিঃশ্বাস ছাড়ল। বন্ধুদের সকলের দৃষ্টি ত্রিধার দিকে, মনে হচ্ছে চোখ দিয়ে ওকে কি লেখাবে। ত্রিধা ওদের নজর বুঝতে পেরেই বলল, চল ভেতরে যাই। বলেই সে হাঁটল রেস্টুরেন্টের ভেতরের দিকে। ওর পিছু পিছু সকলেই গেল। কেমন লাগলো কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে। পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই চলে আসবে এই চ্যানেলে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ।